স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা 10। লেখনীতে সঞ্জিদ আক্তার মুন্নি। সময় এখন সকাল প্রায় 10:15 কাছাকাছি। গত রাতে একটু হালকার ওপর ঝাপসা বৃষ্টি দেখা মিলেছিল। রাতে বৃষ্টি হওয়ায় ধরা গিয়েছিল সকালে হবে হয়তো, কিন্তু তা আর হয়নি। ফজরের খানিকক্ষণ থেকেই বৃষ্টি থেমে গেছে। সূর্য উঠেছে তার তেজি রশ্মি নিয়েই। এই কদিন প্রচন্ড রকম রোদ থাকলেও হাওয়ার বাতাস ছিল না। যেমন প্রখর রোদ তেমনই, তবে আজ তেমন না। আজ ভিন্নতা দেখা মিলল। যেমন প্রখর রোদ তেমনি হাওয়ার বাতাসও আছে, তাই গরমে একটু কম লাগছে। নাজা রান্নাঘরে সবজি কাটছিল, তখন বিবিজান বলে ওঠেন তৌসিরকে ডেকে দিতে। বেলা বেশ হয়েছে। নাজা বিবিজানের কথায় এসেছে রুমে ওকে ওঠাতে। আরো 3বার ডেকে গেছে, কিন্তু তৌসির ওঠেনি। ডাকলে উল্টো খবিশের মতো অমৃতবাণী নিক্ষেপ করে মুখ হতে। নাজা ঘরে এসে দেখে তৌসির এবার পেট উল্টে বিছানা এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। লুঙ্গি হাঁটুর নিচে উঠে গেছে, এতে সাদা লোমশ পায়দর স্পষ্ট নাজার নজরে। নাজা এক পলক তাকে দ্বিতীয়বার আর সাহস করে না তাকাতে। পা হতে সরিয়ে নেয় দৃষ্টি। দ্রুত পায়ে তৌসিরের মাথার কাছে এসে দাঁড়িয়ে ওকে ডাক দেয়, এই যে, আপনি কি উঠবেন না? তৌসির ঘুমিয়ে থাকলেও ভেতরে সজাগ। খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঠিকমতো ঘুমের দেশে পাড়ি জমাতে পারছে না। একটু ঘুম লাগলেই নাজা এসে শুরু করছে মাছির মতো ভ্যান ভ্যান। তৌসির যে অবস্থায় শুয়েছিল ওইভাবেই থেকে তন্দ্রাচ্ছন্ন সুরে বলে, এই সিনাল, তোর কিতা হইছিলে? ঘুমাইতে দেশ না কেন? এমন বৈরাগিরি করতেছস কেন? নাজা তৌসিরের কথায় রেগে যাওয়ার কথা, কিন্তু রাগটা ভর করে না। আর কি বা করবে রেগে? এমন বাণী ওর শুনতেই হবে। ও এবার কষাঘাতের গলায় বলে, তৌসিরকে উদ্দেশ্য করে, বিবিজান বলেছে আপনি ঘুম থেকে এবার না উঠলে আপনার লুঙ্গির এক টানে খুলে নিতে। নাজার মুখের বাণী তৌসিরের কানে পৌঁছাতে ও আলস্য মুখে কণ্ঠ করে বলে, ছি ছি, কিসব বিয়া যদি কথাবার্তা কস বেডি, সুন্দর করে ক। নাজা বিষধর ঝাঁঝালো সুরে বলে, আমি বলিনি, আপনার বিবিজান বলেছেন, উঠুন এখন, বেলা 10টা বেজে গেছে। তৌসির ওর কথাটাও কানে নেয় না। সে আগের মতোই শুয়ে থাকে। এই মেয়েটা বড্ড জ্বালায়, সবকিছুতেই হিংসে হয়। একটু ঘুমাতে দেখতেও পারে না। একটু ঘুমাচ্ছে তাও কেমন হিসেমো করছে। বিয়ে করে বউ না বিপদ নিয়ে আসলো। এই জন্যই হয়তো কিছু মানুষ বলে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। তৌসির অলস অলস কণ্ঠস্বর বলে, টুট টুট সরিস না তো, বেদায়তের মতো মহিলা, একটু ঘুমাইতে দে। নাজা এবার রাগ উঠছে, ভীষণ রাগ উঠছে। উঠারও তো কথা, অসভ্য পুরুষ একটা। নাজা এবার তীব্র রাগামাখা কণ্ঠে বলে, দেখুন, আমি খুবই বিরক্ত আপনার এসব ফালতু কর্মে, তাই তাড়াতাড়ি উঠুন। তৌসির শুনে না, ও কপাল কুঁচকে ঘুমানো সুরে বলে, উঠে কাউয়ার মতো এমন প্যান প্যান করিস না লো, নয়তো কাশিমপুরের কবরস্থানে রাইখা আসমু গিয়া এখন। আপনি উঠবেন নাকি আমি আপনার জন্য পানি ঢালবো? কোনটা? আমি উঠতাম না, কইছি না উঠতাম না। এবার তুই যে টুটুট করার কইরা নে। নাজা এবার হাত বাড়িয়ে খাটের পাশে ওপরে এক গ্লাস পানি রাখা ছিল, ওইটা নিয়ে দাঁতে দাঁত চেপে তৌসিরের ওপর ছুঁড়ে মারে। তৌসির মনে মনে বাঘের মতো ভয় পেলেও এমন এক কাণ্ড ঘটিয়ে বসে নাজা। তৌসির তো ঘুমের তালেই নাজার কথায় তেমন পাত্তা দেয়নি, কিন্তু এমন চোখ মুখে কানে পানি প্রবেশ করতে এক লাফে উঠে বসে। কিন্তু নাজার গায়ের দিকে তাকায়, টুপটুপিয়ে পানি পড়ছে, বিছানা ও কিছু অংশ ভিজে গেছে। সেই দিকে এমন করছে যে এই বেয়াদব মহিলা আজও এমন করলো। তৌসিরের মন চাইতেছে চটকানা মেরে নাক মুখ সমান করে দিতে, কিন্তু না, চিত্তরাগে ফুটে পড়লেও কিছু করা যাবে না। তৌসির নিজে উঠে পা দুটো আগলা করে সামনের দিকে প্রসারিত করে বসে। দুই হাতে দুই দিকে বিছানা চাদর খাবলে ধরে। জোরে জোরে শ্বাস ছাড়তে ছাড়তে রাগটা একটু হলেও কমে। নাজা ঠাই দাঁড়িয়ে আছে, তৌসিরের ওপর চোখ বোলাচ্ছে। এখন হয়তো ওকে দু একটা থাপ্পড় নিশ্চয়ই মারবে, এ বিষয়ে নাজা নিশ্চিত। কিন্তু তারপরও সরছে না, কারণ ভয়ে দৌড়ালে আর না পেলে ভয়ের জয়, এটাই সম্ভব। তাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে, যা হবার হবে, পিছু হাঁটা যাবে না। তৌসিরের মুখ তুলে নাজার ন্যায় তাকায়, হাত দিয়ে তোর কিছু করতে পারবে না, কিন্তু মুখ দিয়ে তো দু একটা অমৃতবাণী শুনাইতেই যায়। তৌসির কঠোর চোখে ওর ন্যায় তাকায়। ওই মুহূর্তে সেই কঠোর একগুচ্ছ নিমিষে মায়া ভরা
ভর করে ভর করে ভর তো করবেই, মায়া লাগছে যে বাধ্য। এই যে মেয়েটা মুখখানা যে শুধু মায়ার জন্যই বরাদ্দ। নাজার কালচে সবুজ পান্না নয়ন দুটো নেয় তাকিয়ে কঠিন করে কিছু বলা তৌসিরের জন্য বড্ড কষ্টদায়ক। কিছু ভেতর থেকে বেরিয়ে হয় না যে কিছু বলবে। বলার ভাষাটুকু স্বল্প সময়ের মধ্যে কোথাও একটা লুকিয়ে যেতে বাধ্য। হয়তো কিছু একটা বলতে পারত। এই সবুজ চিত্রা নয়নার মোহের সামনে সব বিষাক্ততা চাপা পড়ে যায়। তৌসির ওর মোহের আবেশে ডুবে যেয়ে বলে ওঠে, মানুষ বিয়া কইরা আনে ঘরে বউ, আর আমি আনছি এক আখেরি গজব গদ্দারিনী। নাজা ভুরু কুচকায়, ভেবেছিল তৌসিরকে হয়তো মারবে, কিন্তু না, তৌসির তেমন কিছুই করলো না। কিন্তু কেন করলো না? হয়তো কোনো কারণ আছে, নয়তো ছাড় দেওয়ার মানুষ। আর এই মায়া করার মানুষ তৌসির নয়। নাজা হাতের গ্লাসটা খাটের পাশের ওপর রাখতে রাখতে বলে, বিছানার জাজিম ছাদে মেলে দিয়ায়, চা খেয়ে এসে। তৌসির ওর কথায় ওর মুখের পানে তীক্ষ্ণ চোখে চায়। কত বড় সাহস! এই শয়তানি ভিজাইলো, নিজে ঝাল ঝাড়লো, আর এখন ওকে অর্ডার করছে। এই মাইয়ার তো শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর। আগে ভাবতো শেখের মাইয়ারা হয়তো দেশের সবচেয়ে বেশি ভয়ঙ্কর মহিলা, কিন্তু এখন তো দেখে এই ধরনের পোল্ট্রি খেয়ে উঠল। এভাবে তৌসির নাজাকে তাচ্ছিল্য সুরে বলে ওঠে, আগে ভাবতাম এদেশে হয়তো শেখের মাইয়াই ছিল একমাত্র ভয়ঙ্কর চিজ, কিন্তু এখন দেখি তালুকদারের মাইয়া তুমি তো তার থেকেও 20 গুণ আগাইয়া। নাজা তৌসিরের কথায় তীক্ষ্ণ সুরে বলে, আমি কি করলাম? তৌসির নাজার এ কথায় জবাব না দিয়ে হাই দিতে দিতে বলে, তোমার দাদারে আইয়া কইও সাদে নিয়া দিতে, আমি পারতাম না সিনাল এইসব করতে। কেন? আমার দাদা কি বিছানায় ঘুমায় যে উনি দিবেন? তোমার নানা কি এটা ভিজাইছে যে আমি গিয়া এই কাইজ্জাপুরা রোদের মধ্যে ছাদে উঠতাম? নাজা তৌসিরের কথায় মেজাজ দেখিয়ে বলে, আচ্ছা তাহলে দিয়ে না, বিছানায় না আমি থাকি আর না আমার দাদা থাকে, তাই ঠেকা আমাদের পরেও নাই। এই বলে নাজা একটু দূরে সরে বিছানার কোণে থাকা কাঁথাটা ভাঁজ করতে থাকে। তৌসির কাঁথায় উড়ানি কিন্তু আলগোছে ঠিকই করেছে। অশান্তির ওপর অশান্তি, কিন্তু ওর এই দূরে সরে যাওয়া তৌসিরের ঠিক পছন্দ হয় না। তাই কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর নাজাকে ডাক দেয়, নাজা এদিকে একটু আসো তো। নাজা বুড়ো কোচকে বলে, কেন? আও না, একটা কথা কইতাম। নাজা কাঁথা রেখে তৌসিরের দিকে আগায়, মনে হয় তৌসির কিছু বলবে, কিন্তু কি বলবে তাই কৌতূহল মেটাতে এগিয়ে গিয়ে তৌসিরের পাশে দাঁড়ায় নাজা। ও দাঁড়াতেই তৌসির স্বল্প সময় চুপটি করে ওর ন্যায় চেয়ে রয়, তারপর আচমকা হাত বাড়িয়ে একটানে নিজের উরুর ওপর নাজাকে টেনে নিয়ে বসায়। নাজার শরীরটা বেশ পাতলা, তাই একটানে নিজে এতটা কাছে টেনে নিয়েছে। নাজার দম বেরিয়ে আসার উপক্রম, চোখ বড় বড় করে সামনে তাকিয়ে রয়। তৌসির এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে কাঁধে হাত রাখে। নাজার চিত্ত ফাটাতে শুরু করে বিষাক্ততায়। এই ছোঁয়া ওর কাছে বিশেষ সমতুল্য। নাজা ঘাবড়ে যায়। কি ঠিক করতে যাচ্ছে তৌসির বোঝা কষ্টসাধ্য হয়ে যায় নাজার পক্ষে। তৌসির নাজার কৃষ্ণনয়নের ন্যায় চোরা দৃষ্টিতে এক নজর তাকায়। দেখতে পায় নাজা এদিকে ওদিকে মিসমিস তাকাচ্ছে আতঙ্কে। তৌসির ওর হরিণের এই আতঙ্কে সংকল্পের সময় নাজা তপ্ত স্বর্ণে মুখে নয় চেয়ে থাকে। তবে তৌসিরের এই চাহনির ফাঁকে এক চিলতে কিচ্ছিত হাসি লুটিয়ে রয়। তৌসির নাজার কাঁধ থেকে হাত তুলে ঘাড়ের পেছনে ধরে। নাজার গালে চেপে নাজা তৌসিরের দিকে তাকায়, নাসিকার চেয়ে শ্বাস ছাড়ে। নাজা সারা দেহখানা পাথরে নে স্তব্ধ হয়ে যায়, যা এই কাণ্ডে। ওর ভেতরখানা ছেঁকা খেয়ে যেন ভয়, কষ্ট আর বৃতৃষ্ণায়। নাজা এক মুহূর্ত অনুভব করছে এক শূন্যতার শূন্যতা, যা ভর করছে ঘেন্না ধোয়া স্পর্শে। তৌসিরের ভেজা গাল আর ধারালো দাড়ি স্পর্শে বুক চিরে যাচ্ছে, সাথে সাথে লেগে আছে ঘেন্নার বিষ। তৌসিরের খোঁচা খোঁচা দাড়ি ও নরম গালে কাটার মতোই বিচ্ছে। নাজা চোখ বুজে নেয় ভয়ে। ওর শক্তি নেই তৌসিরকে সরানো, আর না আছে ইচ্ছে। কারণ নাজা জানে তৌসির আজ নয়তো কাল নিজের অধিকারটুকু ঠিকই নেবে। এটা তো ওর অধিকার, এটা তো ওর হক। এটা জানার পরও গা ঘিন ঘিন অনুভব হচ্ছে কেন ওর। চোখ বোলাচ্ছে, তালহা ভাইয়ের স্নিগ্ধ মুখখানি ভেসে উঠছে কেন বারবার চোখের সামনে।
দম আটকে গেছে গলায়। তৌসির ওকে ছাড়ছে না, উল্টো ওর ঠোঁটের কোণে নিচের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে মৃদু স্পর্শে। নাজা নিম্ন সুরে বলে, আমায় ছাড়ুন। তৌসির, ভালো লাগে না এইসব, ছাড়ুন বলছি। তৌসির ওর কথায় চাপ হেসে ফিসফিস করে বলে, আমার ছোঁয়া ভালো লাগে না? নাজা তৌসিরের কথায় মুখ বুঝে উত্তর দেয়, ভারী ঘেন্না লাগে। তৌসির নাজার মুখের বাণী শুনে খানিকটা ছেতে যায়। নাজার গালে আরো শক্ত করে নিচের গাল চেপে ধরে রক্ষসরে বলে, তাহলে যার ছোঁয়া ভালো লাগে তার সাথে হাঙ্গা বইতা, আমার কাছে আমার লোকে কেন বইতে গেলা? নাজা তৌসিরের কথায় ওর বুকে ধাক্কা দিল, নিজেকে সরিয়ে দিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আমার নিজের ইচ্ছায় কিচ্ছু হয়নি। তৌসির নাজার ওর কথায় কিছুটা সময় তাকিয়ে থাকে আর চোখে, তারপর মৃদু হেসে নাজার চুলে হাত বুলিয়ে বলে, এত ফ্যাত ফ্যাত করিও না, নয়তো কেটে পিস পিস কইরা এক সুরমা নদীতে পাঠাই দিমু, এক কুশিয়ারায় আর আরেক পিস ভাষায় দিমু জাদু কাটায়। নাজা তৌসিরের কথায় একটা বাণী অপচয় করে না। তৌসিরের কাছ থেকে সরে যাওয়ার জন্য উদিত হয়, কিন্তু তৌসির ওকে যেতে দেয় না। ওর কোমর জড়িয়ে ধরে শক্ত করে বসিয়ে বলে, এমন কই মাছের মতো ছটর ফটর কইরো না। কেন, কই মাছ কই নাকি বেশি? নাজা দাঁত চেপে বলে, আমাকে ছাড়ুন। তুমি একটু বসো, কিছু দরকারি কথা কইতাম। আমি শুনতে ইচ্ছুক নই। আমি কইছি শুনবি, তার মানে শুনবি, একটা এক্সট্রা কথা কস কেন? আমার মুখ আমি বলবো, তাতে আপনার কি? যখন থাপড়াইয়া কান মুখ ফাটাই নিমু তখন বুঝবি আমার কি। অতিরিক্ত বলে ফেলছেন কিন্তু। বালগিরি তৈয়া আমি কি টুট কইতাছি, এটা হন। নাজা চুপ হয়ে যায়। তৌসির এবার বলে, তুমি দেখতেছি সবসময় ফ্যান ছাইরা রাখো, শুনো এভাবে শুনো এভাবে রাখলে ফ্যানের রেগুলেটর চইলা যায়, তাড়াতাড়ি ফ্যান নষ্ট হয়ে যায়। যখন রুমে থাকবা না তখন যেন ফ্যান বন্ধ থাকে, যখন বাথরুমে যাইবা তখন বন্ধ করে যাইবা, যখন বেলকনিতে যাইবা বন্ধ করে যাইবা। একটা না ফ্যান লাইট বেশি সময় জ্বলায় রাখবা না, বুঝলা? নাজা তৌসিরের কথাগুলো শুনে তবে এক কান দিয়ে ঢুকায় অন্য কান দিয়ে বের করে দেয়, উত্তর দিয়ে উড়িয়ে দেয়। তৌসির নিষেধ করছে না এসব করতে, এখন আরো বেশি করে করবে। যা তৌসির না করবে তা 100 বার করবে। তবে এই মুহূর্তে নাজার আরেকটা কথা মনে পড়ে যায়। সকালে যখন ও রান্নাঘরে গিয়েছিল তখন বিবিজানের কথায় কথায় একটা খোঁচা দিয়ে বলেছিল, বুঝলা নাজা, চিংড়িতে যখন লবণ মাখাই না কেন, কাঁচা গন্ধ কিন্তু মাথায় উঠবেই। উনি ওকে খুঁচা মেরে বলছেন, এটা তৌসিরের জানানো উচিত। কেন ওকে খুঁচা মারবেন? নাজা মুখ তুলে তৌসিরের শুষ্ক গলে তৌসিরের ন্যায় তাকায়, কারণ ও জানে ওর চাহনিতে তৌসির অন্তর গলে যায়, না পারলেও নরম ঠিকই হয়। নাজা হালকা মাথা কাত করে আলতো সুরে জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলি, শুনবেন? মুহূর্তেই এত নরম বদল দেখে খানিকটা চমকে যায় তৌসির, ভুরুকুচকে বলে, শুনবো, বলো। নাজা অনুমতি পেয়ে মনে মনে হালকা খুশি হয়ে স্নিগ্ধ সুরে বলল, সকালবেলা বিবিজান আমায় বললেন, বুঝলে নাজা, চিংড়িতে যতই লবণ মাইখা না কেন, কাঁচা গন্ধ কিন্তু মাথায় উঠবেই। আচ্ছা এর মানে কি? তৌসির, আমি ঠিক বুঝলাম না, এটা কি খারাপ কিছু নাকি উনি মজা করলেন? তৌসির নাজার কথায় ঠিক উত্তর কি দিবে বুঝে পায় না। ওর বিবিজান নিশ্চয়ই নাজাকে খুঁচা দিয়ে বলেছে, এন্ড কি বলবে এর উত্তরে? তাই তৌসির ওকে জিজ্ঞেস করে, তুমি এর উত্তরে কি বুঝছো? নাজা দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়, আমি বুঝিনি, বিধায় তো মেখে এসে মাথা নাড়িয়েছি। নাজার এমন সরল আচরণটা জলজান্ত মনে ধরে তৌসিরের। তৌসির নিজের অনিচ্ছায় মৃদু হেসে নাজার মাথায় আলতো করে নিজের বক্ষে জড়িয়ে নেয়। নাজা আর বিপত্তি করে না। ও নিজের ডান হাত বাড়িয়ে তৌসিরের পিঠে একবার আঙ্গুল দিয়ে ধীরে ধীরে খাবলে ধরে তাকে তৌসিরের মুখে মুখ গুজে ঠোঁট টেনে এক শয়তানি হাসি রাখে। এটা সহজ ভাষায় বলতে গেলে তৌসিরের কান পড়া দিচ্ছে নাজা। সেটা হলে সেটাই দিচ্ছে। তৌসির বিয়ে করে এনেছে ওকে, অন্য কেউ তাই অন্য কারো অধিকারও নেয় ওকে খোঁচা মেরে কথা বলার। ওর দায়িত্ব ছিল তৌসিরের কানে পৌঁছে দেওয়ার, আর সে সুন্দর মতোই পৌঁছে দিয়েছে। এবার বাকিটা তৌসিরের হাতে। এটা ভেবে নাজা নিজে তৌসিরের পিঠের অংশে শার্টটা খাবলে ধরে, ওর বুকে মাথা গুজে ইচ্ছে করে নেয়, কিন্তু পরিস্থিতি বাধ্য করছে ওকে এটা করতে।
তৌসিরের গায়ের লোম খাড়া হয়ে যেতে শুরু করেছে, বুক ধরফর করছে নাজার এই স্পর্শে। তৌসির কাপা হাতে নাজার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর কেউ কিছু বললে তুমি আমায় এইসব বইলো, আমি দেখা নিব। আর বিবিজান কি বলছে আমিও বুঝি নাই, তাই জিজ্ঞেস করে তোমারে জানা মনে। আচ্ছা, নাজা মৃদু সুরে বলে তৌসির থেকে সরে গিয়ে দাঁড়াইয়ে ওড়না ঠিক করতে থাকে। আপনি নিচে যান, আমি এটা গুছিয়ে আসছি। তৌসিরের কথায় মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে যায়। ঘুম আর বইয়ের মায়া কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায় লুঙ্গি ঠিক করতে করতে। তৌসির করিডোরে এসে ঘুমানো চোখে চারপাশে তাকায় আর এক চিলতে হাসে। তৌসির ঠিক ধরে নিয়েছে নাজার চালাকি। এই মেয়ে দুনিয়ায় ভিজে খাইতে পারে, সে নাকি এই সামান্য কথা বুঝে না। তা কি আবার হয় নাকি? তৌসির ঠোঁট চেপে হাসে এটা ভেবে যে যাই হোক, নাজা ওকে বলেছে তো, আর বউরা তো এমনই অভিযোগ করে, কিন্তু ওর বিবিজানকে জিজ্ঞেস করবে না। ও চায় না জিজ্ঞেস করতে। যদি জিজ্ঞেস করে তাহলে ওর বিবিজান নাজাকে উনি দুই চোখে দেখতে পারবেন না, আর না দেখতে পারে। তাই এটা আপাতত বাদ। নাজাকে কিছু একটা বলে বুঝিয়ে নেবে। তৌসির দাঁড়িয়ে আছে, তখন এই পিছন থেকে ওর বাবা বলে ওঠে, কিরে ইজ্জত মাল দিছে। তৌসির দাঁড়িয়ে আছে। তৌসিরের বাবার গলা শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলে, দিছে আব্বা, হালা ইজ্জত রে বেজ্জত করাই দিছি। ওর বাবা এগিয়ে এসে মুচকি এসে বলে, দিলেই হইল। তার সাংসারিক জীবন কেমন যাচ্ছে? তৌসির উনার কথায় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আর কি সংসার আব্বা, তোমার মায়া আমার বউরে খালি খুসা মায়েরা কত কথা কয়। আমার বউ আবার সবকিছু বুঝে না, পরে এসে আমারে জিজ্ঞেস করে এইটার মানে কি, ওইটার মানে কি। আর জিজ্ঞেস করতেছে চিংড়িতে যতই লবণ মাখাই না কেন, কাঁচা গন্ধটা কিন্তু মাথায় থাকবেই, এটার মানে কি? এটা নাকি ওরে বিবিজান কইছে। ওর বাবা শুনে ভারী শ্বাস ছেড়ে বলে, কি আর কইতাম এখন। আচ্ছা, আমি কাল কৌশলে আম্মুরে কমুনে এসব না করতে, মায়াটা অনেক ছোট। তৌসির মাথা নাড়িয়ে বলে, তোমার ইচ্ছা করলে কইও, নইলে আমার বউ আবার আমার মগজ খাইয়া নিব। এই বলে বাপ ছেলের সামনে আগতে থাকে নিচে যাওয়ার জন্য। সময় এখন দুপুর গড়িয়ে 11টায়। চারপাশে উত্তপ্ত রোদের দাপট, মনে হচ্ছে আগুনের হাতছানি ছড়িয়ে পড়েছে বাতাসে। ইদানিং গরমে ঘাম খেলিয়ে যাচ্ছে, মনে একটানা দগ্ধ করছে ভূমি আর মানুষকে। আকাশের কোণে কোথাও যেন মেঘের আভার নেই, শীতল বৃষ্টির সান্ত্বনা, শুধু অনাবৃষ্টি। বিরামহীন তাপে ক্লান্ত পৃথিবী তা হুতাশ করে দিচ্ছে। গরম আর গরম, এই গরম আর সহ্য হচ্ছে না। রুদ্র এসে ডুব দিচ্ছে শিকদার বাড়ির পুকুরে। বড় পুকুরে পানি নেই, ঠান্ডা। মন প্রাণ জুড়িয়ে যায় এক নিমিষে। ইজ্জত আলী ওইখান থেকে মাল নিয়ে আসার পর গোসল দিয়েছিল একবার নদীতে, এখন আবার দিচ্ছে। মনে শান্তি মিলেছে না ঠিক। হঠাৎ পুকুর পাড় থেকে কেউ বলে উঠল, রুদ্র, তোমার লুঙ্গি। রুদ্রর কণ্ঠটা শুনে পাড়ের দিকে তাকায়, দেখে সিমরান দাঁড়িয়ে আছে। সিমরান তৌসিরের সেজা চাচা তিনহা শিকদারের মেয়ে। মেয়েটা দেখতে বড্ড মায়াবী, গায়ের রং একটু চাপা হলেও মুখের গড়ন বেশ সুন্দর। রুদ্রের মনের কুঠির মাঝে মাঝে এই মায়াবীর মুখখানা উকিঝুঁকি দেয়, তবে রুদ্র এই উকিঝুঁকি ততটা পাত্তা দেয় না। রুদ্র সিমরানকে দেখে বলে, কিরে তুই এনা কেন কি করস? আমি তো মেহুত্রে কইছিলাম লুঙ্গি দিতে। সিমরান লুঙ্গিটা কাপড়টা রাখে বাঁশের ওপরে। আমি আইতে চাইছি নাকি, মেহুত পাঠাইলো, ও খেলায় যাইব। রুদ্রর কথা শুনে ভুরুকুচকে বলে, একটা যুবতী মাইয়া হইয়া একজন পুরুষের গোসল করতেছে, তার মধ্যে তুই কোন বিবেকে আইলি? সিমরান চলে যাচ্ছিল, ঠিক তখন থেমে যায়। ঘাড় ফিরিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি নিজে গিয়ে যুবক দাবি করেন? করি না কেন, তোর কোনো সন্দেহ? বুড়ো হয়ে যাচ্ছেন, বয়স 30-এর ওপরে। এই কথা বলে একটু সাবধানে কন। রুদ্র পানি থেকে উঠে সিঁড়িতে বসতে বসতে বলে, যখন আইসিস তখন এদিকে আয়, আমার পিঠ দুইটা একটু ঘষা মেরা দিয়া যা। সিমরান দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে জালে সাবান নিয়ে এক হাতে রুদ্রের কাঁধে রাখে, অন্য হাতে পিঠ ঘষা দেয়। রুদ্রের চোখ বুঝে নেয়, তা সিমরান, বাড়িতে দেখলাম ঘটক আইলো, তোর বিয়ার লাইয়া নাকি? সিমরান রুদ্রের কথায় মেখে এসে উত্তর দেয়, কি যে কন রুদ্র ভাই, আমার মতো কাইল্লা মায়ারে আর কে বিয়া করব?
যে আমার বিয়ার লাগা ঘটকাইব। রুদ্রের মুখ খারাপ হয়ে যায় সিমরান নিজের প্রতি নিজের এমন উপহাস দেখে। রুদ্র কড়া গলায় বলে ওঠে, দূর, এমনি কেন কস? তোর গায়ের রং একটু চাপা, কিন্তু তোর মতো সুন্দর গড় মায়াবী মায়া আর আছে নাকি এই দুনিয়ায় দুইটা? সিমরান হাত থেকে থেমে যায় রুদ্রের কথা শুনে। সিমরান মুচকি হেসে, মানুষ তো আর গরম দেখে না রুদ্র ভাই, সে ঘুরা ফিরা সাদা রঙই দেখে। রুদ্র আলতে সুরে বলে, না রে বোকা, এমন না, কেউ কেউ চেহারার মায়াও খোঁজে, দেখ, অনুভব করে, অতবার ভালোবাসে। রুদ্রের কথায় সিমরান চুপ হয়ে যায়। রুদ্র ভাইয়ের সাথে কথায় পারা মুশকিল কাজ। সিমরান কেন ওর নানা কবর থেকে উঠে এসেও পারবে না ওর সাথে কথায়। কাজে পারদর্শিতা না থাকলেও ভালো মতোই কথা টেক করে 100 কোটি। সিমরান কিছু সময় চুপ থেকে এবার আবদার এটে বলে, রুদ্র ভাই, আমি আপনার পিঠ ঘষে দিলাম, এর বদলে আপনি আমায় শাপলার ব্যাট এনে দিবেন বিকালে? রুদ্রর কথাই বলে, বিকালে পারতাম না, তোর লেগা গোসল কইরা গিয়া আবার ভিজতাম নাকি? হাঁটু পানিতে যাইমা কালাই না দি মনে কয়ডা। আচ্ছা, এই বলে সিমরান জাল রেখে হাত ধুয়ে উঠে যায়। আমি যাই। রুদ্র মাথা নাড়িয়ে বলে, যা। সিমরান যেতে যেতে নেয়, তখনই রুদ্র পেছন থেকে ডেকে বলে, এই সিমরান, নয়া ভাবি কেমন রে? মানে ভাবমূর্তি আর কি। সিমরান নাঝার কথা জিজ্ঞেস করায় ও হতাশ সুরে বলে, কেমন জানি, রুদ্র ভাই খুব কম কথা বলে, কাজ ছাড়া একটা শব্দ ব্যয় করে না, একদম চুপচাপ। রুদ্র ভেলকি মেরে বলে, ব্যয় করবো কেন, তো সিরের বউ বইলা কথা না। সিমরান আলতো হেসে উঠে রুদ্রের কথায়, তারপর বলে, হয়েছে, আপনি এবার তাড়াতাড়ি উঠে আসেন, বড় ভাইজান অপেক্ষা করতেছে, ভাত খাইব বইলা। এই বলে সিমরান চলে যায়। সিমরানের জ্বর পানের স্বপ্ন বিশিষ্ট চোখে তাকে রুদ্র একটা আকাশচুম্বী হাসি দেয়। রাত 10টার কাছাকাছি খাওয়া দাওয়া শেষ হয়েছে এইখানকে আগে শিকদার বাড়িতে। নাজা এখন নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। ফুরফুরে হাওয়া বইছে চারপাশে, বেশ ভালোই লাগছে। বারান্দায় ওর প্রিয় জায়গা হোক বা যে কোনো স্থানে, বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানি চেয়ে নিজের ভেতরে থাকা যত কথা, যত অভিযোগ, যত কষ্ট সব বলে দেয় রবের কাছে। বারবার আকাশের দিকে তাকিয়ে নিজের মনে না বলা নিজের সব কথাগুলো চোখে ভেসে ওঠে। অসহায় দৃষ্টিতে রবকে বলার যে শান্তি, তা মহা অমৃতর ঊর্ধ্বে। ও সূরা বাকারা পড়ছিল, নিশ্চয়ই আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখার লক্ষ্য করি। নাজা সেদিন থেকেই পড়েছিল। সেদিন থেকে হতাশ হলে, কষ্টে বিধ্বস্ত হলে আকাশের পানি চেয়ে নিজের ভেতরের অশান্তি দূর করে দেয়। তৌসিরের বলা অমানবিক বিষয়গুলো নাজাকে দারুণ যন্ত্রণায় পোড়ায়। ভাবতে ভাবতেই হতাশার মরণ চিত্তে ফেটে শূন্য আগুনে যে কি করে স্তব্ধ করে একটা পা পড়ে এই অমানুষের সাথে, যার কিনা কোনো দায়িত্ব জ্ঞান নেই, যার প্রধান কাজ পয়সা বাঁচানো, যে নিকৃষ্টতার তরল গহ্বরে লুকিয়ে থাকা শয়তানির আত্মা। নাজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। না, এভাবে থাকা যায় না একটা মানুষের সাথে, আর যাই হোক সংসার হয় না। এটা তো অন্যায়, নাজার সাথে খুব অন্যায় হয়েছে। কিভাবে এমন মানুষের সাথে গোটা জীবন থাকবে? আচ্ছা, নাজা কি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত? কোথায় যাবে? বাড়িতে? না, ওই বাড়িতে নাজা আর কখনো যাবে না। যে বাড়ির লোকজনকে পণ্যরূপে বিলিয়ে দিয়েছে, একজন অমানুষের হাতে তুলে দিয়েছে, তাদের কাছে যাওয়া যায় না। তাহলে কি ইংল্যান্ড যাবে? ও চাইলে পারবে যেতে। মাকে যদি একবার বলে, তুমি আমায় এখান থেকে নিয়ে যাও, তবে মাসখানেকের ভেতর ব্যবস্থা হয়ে যাবে, কারণ ওর মা সেখানকার একজন বড় বিজনেস ওম্যান। তার কাছে এগুলো পানি ভাত। কিন্তু নাজা বলতে পারবে না। মাকে যে ঘৃণা করে, বড্ড ঘৃণা করে। ছোটবেলায় যখন ওকে ছেড়ে ভাইকে নিয়ে গিয়েছিল, সে থেকেই আর কোনো সাক্ষাৎ নেই, কোনো কথা নেই। মাকে শেষ কথা বলেছিল, ছোট্ট নাজা, তুমি যেও না আম্মু, তুমি চলে গেলে আমার কি হবে? সেদিন নাজার এই কথায় কোনো রাগ ছিল না, ছিল আক্ষেপ আর আকুতি। কিন্তু ওর এই অসহায় আকুতি ওর মা শোনেনি। তিনি চলে গিয়েছিলেন নিজ গন্তব্যে। তারপর হতে পারে তার মা বলতে কেউ আছে আর দুনিয়ায়। নাজা ভুলে যাওয়ার চেষ্টা করেছে, তবে ভুলার চেষ্টা করলেও পারেনি। মাঝে মধ্যে সেই মনে পড়ে যায়, মা তো নারীর টান বলে কথা। যখন মনে পড়ে তখন ভেতরটা তোলপাড় শুরু হয়ে যায়। মনে হয় কেউ অন্তরটা টেনে হিচড়ে বের করে নিচ্ছে। এই
খণ্ডখানিক ভাবনায় মস্তিষ্কে আটকে নাজার চোখের বিন্দু পরিমাণ জল জমে, কিন্তু গড়ায় না, কানায় নাজা অভ্যস্ত নয়। নাজার মানে জীবন মানে বাস্তবতা, আর বাস্তবতা কখনো সুখে নয়তো কখনো দুঃখে, কিছুটা আনন্দ তিক্ততায় আয়োজিত। এই পৃথিবীতে সুখের জন্য বরাদ্দ নয়, এটা কেবল একটা যুদ্ধক্ষেত্র ছাড়া আর কিছু নয়। এই দুনিয়া সেই জায়গা যেখানে আদম আলাইহিস সালামকে শাস্তির জন্য পাঠানো হয়েছিল। তাহলে এই জায়গায় আমরা কিভাবে সুখ চেয়ে বসি? সুখ বলতে কিছু নেই, নিজের মনকে বুঝতে পারলেই ফিতনাহীন বাঁচা যায়, ব্যাস এইটুকুই। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ নাজার কানে ভেসে ওঠে। কি তালুকদারের মাইয়া, জিন টিন ঘাড়ে তোলার শখ উঠছে নাকি তোমার? তৌসিরের খানিক কথা শুনে গায়ে ফসকা পড়ার মতো অনুভব হয় নাজার, কিন্তু কোনো উত্তর দেয় না। চুপচাপ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। এই লোকের সাথে যতটুকু কথা বলা যায় যতটুকু কথা কম বলা যায় ততটুকুই কল্যাণজনক নিজের জন্য। তৌসির নাজার চুপ থাকতে দেখে ভুরু কুচকায়। মায়াডার কি হইল? সারাদিন তো ফ্যাত করে, কিন্তু আজ কথার উত্তর দিল না যে। সভ্য জিনটিন ভর করলো নাকি আবার? তৌসির মোটের পছন্দ হলো না এমন নীরবতা। এই নীরবতায় বিরক্ত হয়ে তৌসিরের জন্য। সত্যি অর্থে তৌসির নাজার সাথে কথা বলতে ভালোই লাগে। কথায় ওকে রাগিয়ে দেওয়া ও রাগ দেখা, এগুলো অভ্যাসে পরিণত হয়েছে ইদানিং। তৌসির মেকি এসে নাজার পাশে গিয়ে দাঁড়ায়, কিছু দূরত্ব নিয়ে দাঁড়ায়, কাছে দাঁড়ানো না। বেইজ্জত করা যায় না, বেইজ্জত হওয়ার চেয়ে ইজ্জত দিয়ে বাঁচা উত্তম। তৌসির কিছু সময় চুপ করে দাঁড়িয়ে আছে, একেবারে সাধু বাচ্চার মতো, কিন্তু সাধু তামাকা তো আর তৌসিরের সাথে যায় না। তাই মাথা কাত করে নাজার ন্যায় তাকায়। নাজার ভাবমূর্তি বোঝার চেষ্টা করে, ভালো নাকি খারাপ মাধ্যম, কিন্তু না, তৌসির বুঝতে পারে না ওর ভাবমূর্তি। কোনো হালায় পুতের মুখ থেকে একখণ্ড গান শুনেছিল, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। যখন শুনেছিল তখন বোঝেনি, এখন গানের মর্ম বোঝে। তবে আজ বুঝলে বটে এই গানের মর্ম কি। মাইয়া মানুষের মন আর মোড বোঝা বেশ কঠিন একখানা কর্ম। অল্প সময়ের চেয়েও সোজা করে দাঁড়ায়, তারপর আকাশ পানে দৃষ্টি নিবদ্ধ রেখে বলে, তুমি বড়ই স্বার্থপর তালুকদারের মাইয়া, দুঃখ দরদ নাই বিন্দু পরিমাণে তোমার ভেতরে। নাজার নিজের বিরুদ্ধে এমন অসহ্য বাণী শুনে থমকায় সামান্য। তৌসিরের তো মানব নাকি, ওকে দুঃখ দরদ দেখাচ্ছে না, এবার আর মানা যায় না। কিছু না বললে নিজের অপমান হয়ে যাবে। সে আস্তে মানুষ কুপিয়ে হাত লাল করে দুঃখ দরদ শেখাচ্ছে। নাজা হালকা ঘাড় ঘুরিয়ে তৌসিরের দিকে দুর্বৃত্ত নয়নে চেয়ে বলে, আপনার সাথে আমি কি করেছি যে আমায় এমন কারণহীন কথা ফরমাচ্ছেন? তৌসির আকাশ থেকে নয়ন দৃষ্টি সরিয়ে এক নজরে প্রণয়িনী নয়নে তাকায়। নাজার শোধাময় মুখপানে এক নজর তাকিয়ে ঠিক চোখের পলক সরাতে পারে না, বিধায় ওর পানে চেয়েছিল মৃদু স্বরে। এই যে আজ সকালে আমি ক্লান্তিতে মাছের মতো হুতিয়া বিছানায় ঝটফট করলাম, সামনে থেকেও তো একবারও জিগাইলা না কি হয়েছে আপনার? নাজা তৌসিরের কথায় কচ্ছিত হাসে, যদিও উক্তিক্ত হাসি নয়, তবে নাজার কাছে তার তাচ্ছিল্যের একটা কথা যার কোনো ভিত্তি নেই। ওকে আর কোনো কাজ পাচ্ছে না যে সব জিজ্ঞেস করবে। নাজা সবসময় টাস উত্তর দিতে অভ্যস্ত, তাই অভ্যস্ত মতো আকাশের ন্যায় তাকিয়ে চট জলদি উত্তর দেয়, আপনি ছটফট কেন? আপনি মরেও যদি যান আমি নিজ ইচ্ছায় আপনার লাশেও চোখ বোলাবো না। জিজ্ঞেস করা তো দূরের বিষয়। নাজার কথা শুনে প্রথমে খারাপ লাগে না, কিন্তু যখন দ্বিতীয়বার ওর কথাটা ভালোভাবে বোঝে তখন কেমন যেন তৌসিরের প্রাণ কেন্দ্রে খারাপ লাগে। নাজা ওকে পছন্দ করে না, তৌসিরও তোকে পছন্দ করে না, কিন্তু তাই বলে এভাবে এত কঠিন কথা বলা উচিত হয় নাকি? হয়তো চাই, তাই তো নাজা টাস করে বাণীটা বলে দিল। তৌসির ওর কথায় ম্লান হেসে, লাশ দেখবা কি, দেখো লাশই পাইলা না। নাজা ওর কথায় শক্ত গলায় বলে, না পাওয়াই ভালো, পেলে দেখা গেল আপনার মতো মানুষের জন্য দোয়া দরুদ সিন্নি কত কি করতে হয়, এগুলোর যোগ্য তো আপনারা নয়, তাই লাশ না পেলে আরো ভালো। তৌসির দীর্ঘশ্বাস আড়াল করলো। একটা হাসা কথা কইছো তালুকদারের মাইয়া? একটা হাসা কথা কই তালুকদারের মাইয়া, শুনবা? বলুন। তোমারেও আমার একটু পছন্দ না, তোমারে দেখলে বিষ লাগে, মন চাই ধরে তোমারে ইচ্ছা মতো কয়েকবার কোপ দেই। তৌসিরের কথা নাজা থমকায় না, কারণ ও জানে এটা
ভালো করে। তৌসির তাচ্ছিল সুর ভুলিয়ে তাচ্ছিল চোখে তৌসিরের তাকিয়ে রয়, তারপর বলে, তাহলে কুপান আমি তো আপনার কোনো পণ্য, যা ইচ্ছা করতে পারেন, অভিযোগ করব না। নাজার এই অসহায় কথাটি ঠিক যেন মানতে পারে না তৌসির, কেমন জানি লাগে। তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ এত নরম ফ্যাট ফ্যাট করছো কেন? লাঙের কথা মনে টনে পড়ছে নাকি? লাং শব্দটা শুনেই নাজার মগজ ফটকে ওঠে। এইসব বাজে ইঙ্গিতে কথাবার্তা নাজার শুনে গায়ে ফুসফুরি ওঠে। বিষাক্ত চোখে তৌসিরের দিকে তাকায়। ওর নাসিকার ডগায় একগুচ্ছ রাগ জমে আছে। ফ্যাদ করে বলে ওঠে, নিজের নিকৃষ্ট ভাবনা আর জবাব সামলে রাখুন। তৌসির ওর কথায় ক্ষীণ চোখে ওর ন্যায় চায়, মনে মনে বনে, ওর তো চইলা আইছে আমার নাগিন নিজে, এই তো চইলা আইছে আমার নাগিন নিজের রূপে। তৌসিরের গাছাড়া ভাব দেখে সে আমি সামলাই রাখি, কিন্তু তোমার সামনে আইলে বেসামাল হইয়া যায়, এতে আমার দোষ নাই। আপনার এমন জবাব একদিন, আপনার এই জবান একদিন পচে পড়বে, সে অবস্থা বর্তমান আপনার। নাজার এই অভিশাপমূলক কথায় বড় বিরক্ত হয় তৌসির। গদ্দারের মতো একখানা কথা কইলা এই মাইয়া। তৌসির তিক্ত সুরে বলে ওঠে, ডাকাইতের ঘরে ডাকাইত রে, তুই দেখতেছি বাপ চাচার মতো গদ্দারিতে উস্তাদ। জামাইয়ের এমন অভিশাপ দেশ, গজব পড়ব তোর, এই ঠ্যাং পড়া যাইব নে। নাজা দাঁত চেপে তৌসিরের কথায় পিঠে বলে, আগে যদি জানতাম এতটা খারাপ আপনি, তাহলে আপনার নামে কবুল না বিষ খেয়ে নিতাম। তৌসিরও কিছু কম যায় না, ও সোজা উত্তর দেয়, আগে খাস নাই তাহলে এখন খা, দিতামাই না বিষ। নাজা আর এক মুহূর্ত দাঁড়ায় না, বারান্দা থেকে চলে আসে। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব নয় ওর পক্ষে। যাওয়া তবে যায়। ছিছি, এত মুনাফিক। নাজার যাওয়ার দিকে তাকে তৌসির বুক চিয়ে দীর্ঘশ্বাস নেয়। কুত্তার বাচ্চা, কুত্তার মতো গৃহগোপ না কইরা সাপের মতো ফ্যাত ফ্যাত করে কেন? এই বলে চারপাশে তাকিয়ে বিরক্তি সুরে এক কপাল চোখ বোলায়, তারপর নিজের রুমে যায়। এখানে সেই বা কি করবে? তৌসির ঘুমিয়ে আছে নিচে পাটিতে। ওর বাহুতে এলোমেলো চুলে শুয়ে আছে নাজা বারবার বলেছে বিছানায় যাবে না। ওর কথা প্রথম দিন যখন নিচে ঘুমানো কথা বলেছে, তাহলে নিচেই ঘুমাবে। তৌসির আর কি করবে? ও কখনো পারবে না নাজার ঘাড় তেরামির সাথে, আর না তো কখনো পারা সম্ভব। তৌসিরের নানা কবর থেকে উঠে এসে তর্কেও পারবে না নাজার সাথে। তাই তৌসিরের পক্ষে পারা তো অনেক দুষ্করের বিষয়। তাই নিজেই নিচে চলে এসেছে। নাজাকে টেনে নিয়ে বক্ষে বেদুন ঘুমে তলিয়ে গেছে। নাজাও ঘুমাচ্ছে, ওর সাথে বিড়ালগুলো আছে। ওদের আশেপাশে ছড়িয়ে ছিটে পেট উল্টে শুয়ে আছে। তৌসিরের সারা শরীর ব্যথা করে নিচে ঘুমালে, কিন্তু নাজার ঘন কেলসিন নাক মুখ ডুবিয়ে ঘুমানো লোভ যে সে সামলাতে ব্যর্থ। তাই তো এত কষ্ট সহিত করে নাজার পাশে এসে শুয়েছে। নাজার চুলে মুখ ডুবিয়ে ঘুমালে মনে হয় এক অমৃত নিদ্রা। তৌসির ঘুমে ডুবে থাকলেও ওর ভেতর এক অদ্ভুত জাগরণে তড়িৎ হয়। হঠাৎ কান আঁচড়ে পড়ে ঘন ঘন শব্দ, নুপুরের ঘন ঘন ধ্বনি। মনে হয় কেউ অদৃশ্য পায়ে ওর মাথার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি পায়ের শব্দ মনে হচ্ছে মৃত্যুর ঘণ্টা ধ্বনি। অশরীরী নিত্যর মন্দ ছন্দ স্বপ্নে অচর ওর চোখের সামনে উন্মোচিত হয় এক ভয়াবহ দৃশ্যপট। আগুনে দাও দাও করে জ্বলছে চারদিক। শিখার লোহিত জিব্বা আকাশ চূর্ণি ছুটে চাইছে। আকাশ হয়তো কাঁপছে, মাংসের গন্ধে দগ্ধ। সে অগ্নির ভেতর দাঁড়িয়ে আছে এক নারী, নগ্ন জলজন্ত দেহ, দগ্ধ চামড়া, চারদিকে ভারী হয়ে আসছে। সে আর্তনাদ করছে, কিন্তু এই যে চিৎকার কম, মৃত আত্মাদের বরফ ফাটা হাহাকার মনে হচ্ছে বেশি। তার পাশে এক অর্ধবয়স্কা নারী টেনে নিয়ে যাচ্ছে অন্ধকার অমানবিক হাতে। সেই নারীর বুক ফটা কান্না আকাশ ফাটিয়ে দিতে চাইছে, কিন্তু আগুনের শব্দে তা আর পাচ্ছে না, গিলে খাচ্ছে শূন্যতা। লুটেরা দানবের মতো ইজ্জত ছিটে খাচ্ছে শকুনের মতো। রক্ত ঝরছে মাটিতে, আবার সে রক্ত মিশে যাচ্ছে অগ্নি তীব্রতায়। সবকিছু মিলে এক শয়তানি রং রঞ্জিত হচ্ছে দিগান্তর। তবে এই চিৎকারগুলো কখনো তালিমের অবেচেতনা সুর, আবার কখনো বাংলার রূপ নিচ্ছে বাংলার বদলে, অথচ যন্ত্রণা একই রূপ, আগুন আর ধর্ষিত আত্মার হাহাকার। সবগুলো মিলেমিশে এক মৃত্যুর গর্জন মনে হচ্ছে। তৌসির নিদ্রায়
বুক হুহু করে ওঠে, ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কপাল কুঁচকে রয়, শ্বাস আটকে গেছে গলায়। স্বপ্নে আর বাস্তবে সীমারেখা গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তৌসির এই দগ্ধ মাঠে দাঁড়িয়ে আছে, রক্ত আগুন আর্তনাদ সবকিছু চারপাশে এক শয়তানি মহাযজ্ঞে পরিণত হয়েছে। এই স্বপ্ন বারংবার তৌসিরকে এসে দেখা দেয়। এই স্বপ্ন তৌসিরের কাছে এসে স্বপ্ন নয়, বরং মনে করিয়ে দেয় জাহান্নামের দরজা হঠাৎ খুলে গিয়ে ওকে নিজের ভিতরে গিলে নিচ্ছে।